তো তারপরে সোশ্যাল মিডিয়াতেও ঝড়, ওই আনিস আলমগীরের পক্ষে বিপক্ষে। তা আমি মনে করতাম সোশ্যাল মিডিয়া, আহ, তারপরে গণমাধ্যম, সবগুলোতেই এটা হচ্ছে গণতন্ত্রের একটা বহিঃপ্রকাশ। যেহেতু আগে একটা দমবন্ধ অবস্থা ছিল, তার থেকে মুক্তি পেল। এখন দেখতে ওর বাবা কোথায় কি। প্রথমে পান্নাকে নিয়ে আমি অনেকবার বিভিন্ন টকশোতে বলছি যে এটা তো চরম একটা অন্যায়। তাকে যেভাবে অ্যারেস্ট করা হলো, সে নিজে পুলিশ ডাকলো, তাকেই পুলিশ নিয়ে রাষ্ট্রবিরোধী মামলায় ঢুকাই দিল। এখনো আবুল মোহাম্মদ শহীদ খান আছেন সেখানে, সেও একটা ভিন্ন মতের লোক। শেখ হাসিনা আমলে তো এরা সুবিধাভোগী না, এরা তো ভিন্ন মত, আহ, ভিন্ন মতই প্রচার করতো। তারপরে কার্জন, সেও অ্যারেস্ট হলো, যাক সেও জামিন পাইছে। তো এই অ্যাটিটিউড গুলো তো ভালো না। যেটা খান পান্নাকে নিয়ে যে ধরনের কথাবার্তা বলা হয়, তাহলে আমার কথা হলো, দেখেন আওয়ামী লীগকে গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে পরাজিত করা হয়েছে, ঠিক আছে। এইটা হলো একটা একেবারে যারা প্রকৃতভাবে দুঃশাসন, তারপরে টাকা পাচার, দুর্নীতি, লুটপাট, তাদের একটা কবর রচনা হয়েছে। কিন্তু আওয়ামী লীগ তো শুধু আওয়ামী লীগ না, এটা একটা মতাদর্শ। এই মতাদর্শের অনেকে সমর্থক থাকবে যারা অপরাধ করেনি, কিন্তু যারা নির্মোহ ভাবে আওয়ামী লীগের ভাবাদর্শকে ধারণ করে। তা আমি মনে করি আনিস আলমগীর তাদেরই একজন। তো সে কোনো দুর্নীতি, লুটপাট, সুবিধাভোগী ছিল না। আমি, আমার মনে পড়ে না যে আনিস আলমগীর সরকারের ওই সময়ের কোন চ্যানেলের শীর্ষ কোনো কর্মকর্তা, যে এমডি, ডিএমডি বা সিও ছিল, এরকম কোনো পদ না। সে একটা বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষকতাই করতো। তো এইরকম পর্যায়ের একটা মানুষ, যার ওই ধরনের আগের আমলের কোনো লুটপাটের ইতিহাস নেই, কথা বলতো, কথাই তো বলতো, আর তো কিছু না। যেখানে প্রাণ খুলে কথা বলার আহ্বান জানাইছে ডক্টর মোহাম্মদ ইউনূস, তো প্রাণ খুলে কথা বলতে যে আহ, তার অনেক শত্রু জন্ম নিছে, ভিন্ন মতের যারা, তারা কাউন্টার করছে। মানে এমনও তো, মানে আমার সাথে যদি আনিস আলমগীর বসতো, তাহলে আমিও কিন্তু তার অনেক বক্তব্যের আহ, মানে কাউন্টার করতাম। আপনার সাথেও আবার কাউন্টার হয়েছে, হবে। কিন্তু তাই বলে তাকে অ্যারেস্ট করো, তাকে যেভাবে যে কায়দায় অ্যারেস্ট করা হয়েছে, এই ধরনের অ্যারেস্টের ঘটনা 15 বছরে আমরা অসংখ্যবার দেখছি, এবং অসংখ্যবার আমরা এটার প্রতিবাদ করছি। আপনি জিমনেশিয়াম থেকে, সে তো প্রস্তুত না, তাকে কি নোটিশ করছেন? সে কি, মানে সে তো বাসায় ফেরার কথা, অথবা অন্য একটা টক শোতে যাওয়ার কথা। আপনি কোন বলে আপনি তাকে নিয়ে গেলেন? আপনি আসছেন জিজ্ঞাসাবাদের আপনি তো ফোন করে বলছেন যে আলী সালামকে সাহেব, আপনাকে সাথে কথা বলতে চাই। তো সে কি পালাই যেত নাকি আসতো না? সে বলতো যে ঠিক আছে, আমি ব্যস্ত আছি, আমি টাইমটা দিচ্ছি, ওই টাইমে আমি যাবো। তো যাইতো সে, আপনি কথা বলতেন। আর যদি মামলাই করতেন, তাহলে আগে মামলা করেন। আপনি রাত্রে বেলায় 2টার সময় আপনি মামলা করলেন। এই ধরনের ঘটনা আমরা কি দেখিনি শেখ হাসিনার আমলে? শেখ হাসিনার আমলে যা যা, মানে সেই অনিয়ম হয়েছে, যা যা দুঃশাসন হয়েছে, স্বৈরতন্ত্রের যে সমস্ত রূপগুলি আমরা দেখছি, আপনি এখন সেগুলি চর্চা করাটা কতখানি যুক্তিসঙ্গত? তাও ঘটছে একটা ইন্টারিম গভর্নমেন্টের সময়। এই দায় কেন নিচ্ছে ইউনূস সরকার? ইউনূস সরকার কি এর জবাবদিহি করতে হবে না? আপনি কি মনে করতে পারেন, নিশ্চয়ই। ভাই আমি একটু থামাই, আপনি কি মনে করতে পারেন, আপনি তো অনেকগুলো অন্তর্বর্তীকালীন হোক এই ফরম্যাটের অনেকগুলো গভর্নমেন্ট দেখেছেন, শাহাবুদ্দিন সাহেব, লতিফুর রহমান অথবা হাইবুর রহমান, হ্যাঁ অনেকগুলো গভর্নমেন্ট আপনি দেখেছেন। কোন এরকম অন্তর্বর্তীকালীন সরকার যারা থাকতে আসেনি, ক্ষমতা হস্তান্তর করার জন্য মধ্যবর্তী সময়ে এসেছে, এরকম কোন সরকারের আমলে এই ধরনের গ্রেপ্তার, এই ধরনের মানে গণমাধ্যমকে দমিয়ে রাখার প্রচেষ্টা আপনি কি এর আগে কখনো দেখেছেন? আমি কখনোই দেখিনি। আর মানে তত্ত্বাবধায়ক সরকার তো হয়নি। ইভেন অন 11-এর সরকারের সময় এরকম ঘটনা আমি দেখিনি। এটা একটা অদ্ভুত ধরনের, এটা বলে গণঅভ্যুত্থান। গণঅভ্যুত্থানটা কেন? স্বৈরতন্ত্রের বিরুদ্ধে, স্বৈরাচারের বিরুদ্ধে, ফ্যাসিজমের বিরুদ্ধে। তাহলে তো আরো মুক্ত গণতন্ত্র, আরো স্বাধীনতা থাকবে, মানবাধিকার আরো সুরক্ষিত থাকবে। আপনি এইটা যে মানবাধিকারটা লঙ্ঘন করলেন, আনিস আলমগীরকে জিজ্ঞাসাবাদের নাম করে আপনি আটক করলেন, গভীর রাতে যে মামলা দিলেন, এটা কি মানবাধিকার লঙ্ঘন না? এটা কি আন্তর্জাতিক যে সংগঠনগুলো আছে, তারা যে বিবৃতি দেবে, তারা কি বিবৃতি দেবে না? আপনারা কি দেশে বিদেশে যাবেন না? তাদের মুখোমুখি হবেন না? আপনি দেশে হয়তো আপনাকে কেউ প্রশ্ন নাও করতে পারে, কিন্তু আপনি কি বিদেশে যাবেন না? আপনি মানে কোন ধরনের নজির স্থাপন করলেন? এমন একটা নজির দেখান যেখানে আপনি ওইটাকে পরবর্তী পলিটিক্যাল গভর্নমেন্ট মানে অনুসরণ করবে। কোন নজিরই তো দেখানো যাচ্ছে না, আরো চেপে ধরছেন। এই ঘটনাগুলোর মধ্য দিয়ে আজকে কি হলো, মানে আমি নিজে আরো নিরুৎসাহিত হবো যে বাবা টকশোতে যাওয়ার দরকার নেই, আমি যতটা পারি আমার নিজের চ্যানেলে কথাবার্তা বলি। কারণ এটা আমার সাথে
এটা আমার জন্য এক ধরনের পেশা, এক ধরনের হচ্ছে নেশা, দুটোই আমার। তো আমি কি করবো, আমি নিজে এখন সংকুচিত থাকবো। ওই আওয়ামী লীগ আমলে যেমন বিদেশে বিদেশে দৌড়ে বেড়াচ্ছি, এখন আবার সেই পথেই আমাকে অবলম্বন করতে হবে। কি করবো, কারণ আপনি দেখা গেল যে আমি এয়ারপোর্টে নামবো, জিজ্ঞাসাবাদের জন্য আমাকে নিয়ে গেলেন, কি চমৎকার, আপনার ইচ্ছা, আপনি জিজ্ঞাসাবাদ করবেন, আপনার জিজ্ঞাসা থাকলে আপনি আমার কাছে আসবেন, আপনি আমার কাছে এসে জিজ্ঞাসা করবেন, আমার অ্যাপয়েন্টমেন্ট নেবেন, নিয়ে আমাকে জিজ্ঞাসা করবেন। আপনি আমাকে জিজ্ঞাসাবাদের নাম করে গাড়িতে করে, আপনার গাড়িতে করে কেন আপনি নিয়ে যাবেন? আপনার এই অধিকার আছে? কোন আইনের বলে আছে বাংলাদেশে? কোন লয়ের কোন কোন ধারায় এই কথাগুলো লেখা আছে? আমি এটা আইন উপদেষ্টা আসিফ নজরুলের কাছেও জিজ্ঞাসা করি যে আনিস আলমগীরের পুরো গ্রেপ্তারের এই প্রক্রিয়া সম্পর্কে আগে তো অনেক বক্তব্য দিচ্ছেন তিনি, অন্তত এইটার ব্যাপারে তার ফেসবুকে অন্তত উনি ব্যাখ্যা করে বলুন যে যেই প্রক্রিয়ায় আনিস আলমগীরকে আটক করা হলো, মানে তারপরে তার নামে মামলা হলো, এই ব্যাপারে তার একটা আইনগত একটা সে ব্যাখ্যা দিক। ঠিক, আমি আর কিছু চাই, অন্তত এই একটা ব্যাখ্যা দিক, এটা আমি দাবি করি, আর কিছু চাই না। আনিস আলমগীরের জেল দিক, কি সন্ত্রাস বিরোধী আইনে যত বছর মানে বিচার করে তাকে দণ্ড দেওয়ার দরকার দিক, কিন্তু আমি অন্তত একটাই অনুরোধ থাকলো, আসিফ নজরুলের কাছ থেকে আমি এই প্রক্রিয়া সম্পর্কে একটা ব্যাখ্যা চাই। জি, আমি আরেকটা বিষয় বলতে চাই যে অনেকে বলছেন এরকম কথা, আমি এটা আপনি কি ভাবেন? অনেকে বলছেন যে যে এই যে হাদিকে হত্যা, মানে হত্যার চেষ্টা যেটা হলো আর কি, এই হত্যা প্রচেষ্টার যে ঘটনাটা, অনেকের দিকে কিন্তু মানে আপনার ইঙ্গিত করছেন। এবং সবশেষে একটা বড় ঘটনা, বড় একটা ইঙ্গিত আসছে, সেটা হলো যে এই ঘটনায় আসলে বেনিফিশিয়ারি কে হচ্ছে, কার লাভ হচ্ছে, কার ক্ষতি হচ্ছে। যা লাভ হচ্ছে তার দিকে আমরা কি তাকাচ্ছি? এই সমস্ত প্রশ্নগুলো কিন্তু উঠছে। ঠিক এই সময় আনিস আলমগীরকে গ্রেপ্তার করা হলো। আপনার কি মনে হয় যে হাদির ঘটনা থেকে মানুষের নজর সরিয়ে দেওয়ার জন্য এই আনিস আলমগীরকে ধরে নিয়ে যাওয়া হলো? দেখেন, আমি কিন্তু প্রথম থেকেই একটা কথা বলতেছি, আমি কয়েকটা ভিডিওতে উল্লেখ করছি, হাদি হাদিকে গুলিবিদ্ধ করার পর প্রথম দিকেই যে দুই একজন ছুটে গেছে ঢাকা মেডিকেলে, তার মধ্যে মির্জা আব্বাস অন্যতম। মির্জা আব্বাস বিএনপির একজন সিনিয়র নেতা, তাকে ঘিরে যে ধরনের আওয়াজ তোলা হলো, মানে এটা কি স্বাভাবিক? ওই সময় জীবন মৃত্যুর সাথে লড়ছে হাদি, হঠাৎ করে এই মানে ওই মানুষের ক্ষোভ আবেগটাকে বিক্ষোভে পরিণত হলো মির্জা আব্বাসকে ঘিরে। কারণটা কি? মানে আঙুল তুলে দেখানো যে মির্জা আব্বাস বা বিএনপি এই ঘটনা ঘটিয়েছে। তখন থেকে কিন্তু আমার কিন্তু মতলব মনে হলো যে এটা একটা মতলবী ঘটনা। তার দুদিন পরে দেখলাম ঠিকই মির্জা আব্বাস বলছেন যে যারা আমাকে ঘিরে কটূক্তি করছে তারা হাদির কেউ না, তারা অন্য কেউ। এই অন্য কেউ কারা, কারা তারা, এটাও তদন্তের কথা আমি বলছি, এটাও তদন্ত করা হোক। কেন খুব দ্রুত বেগে, তখনও হাদি কেবল ঢাকা মেডিকেলে গেছে, 1 ঘন্টা 2 ঘন্টা হয়নি, সাথে সাথেই স্লোগানটা তোলা হলো কেন মির্জা আব্বাসের বিরুদ্ধে? তার মানে হচ্ছে এমন কেউ ঘটনা ঘটিয়েছে যে এই ঘটনা নিজেদেরকে আড়াল করার জন্য, এই ঘটনাকে অন্যদিকে প্রবাহিত করার জন্যই এই স্লোগানটা দেওয়া হলো। এবং দেখেন, দুইটা ঘটনা, হাদির ঘটনার সাথে সাথে কিন্তু বিএনপি বুঝতে পারছে যে এইটা বিএনপি মনে করছে যে একটা ষড়যন্ত্রমূলক ঘটনা, সেই জন্য সাথে সাথে তারা তাদের নেতা তারেক রহমান আসবেন বলে ঘোষণা দিছে। এত আগে ঘোষণা না দিলেও পারতো, কিন্তু ঘোষণা দিয়ে পরিস্থিতিটা তারা নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে, কারণ তারা বুঝতে পারছে যে পরিস্থিতি অন্যদিকে ধাবিত হচ্ছে। এই জন্য দেখেন, ওই দিন রাতের বেলায় ঘোষণা হলো 25 তারিখে তারেক রহমান আসবেন। নির্বাচনের তফসিল ঘোষণা করার হলো পরের দিনই এই ঘটনা ঘটলো। হাদি তো এমন তো না যে নির্বাচনী প্রচারণা গণসংযোগ ওই দিনই মানে তফসিল ঘোষণার পরেই চালাচ্ছে, তা তো না, তার আগে থেকে চালাচ্ছে। তাহলে খুব সময়গুলি দেখেন, তফসিলের পরের দিন ঘটনা ঘটলো, এবং হয়তো তারেক রহমান আসবে বিএনপি এরকম একটা প্রস্তুতি নিচ্ছিল। ঠিক সেই সময় ঘটনা ঘটায় পুরো পরিস্থিতিটা, যারা শুরু থেকেই নির্বাচন চাচ্ছিল না, বরং নির্বাচন চাইছিল বিএনপিকে
বিএনপি চাইছিল খুব জোরের সাথে, বরং তখন বলা হচ্ছিল খুব তাচ্ছিল্য ভরে বলে যে বিএনপি আসলে ক্ষমতা চায়, এই কারণেই তারা নির্বাচন চায়। এই কথাটা এমন প্রচার প্রচারণা চালানো হলো যে বিএনপি তার যে ডিসেম্বরের মধ্যে নির্বাচন চায় এই দাবি থেকে সরে কিন্তু তারা চলে গেল ফেব্রুয়ারিতে। কিন্তু যারা চাইছিল না নির্বাচন তারা কিন্তু বসে থাকেনি, তারা কিন্তু তৎপর ছিল। তারা চেষ্টা করছিল যে কোনোভাবেই যাতে ওই বিচার সংস্কার এইসব নাম দিয়ে নির্বাচন যাতে না হয়, কারণ নির্বাচন হলেই একটা দল ক্ষমতায় যাবে। এখন যে অনেকগুলো ক্ষমতার কেন্দ্র গড়ে উঠছে সেই ক্ষমতার গুলোর আর দাম থাকবে না, সুতরাং আমি তারা আমি আপনাকে আমি আপনাকে একটা জিনিস আপনাকে স্মরণ করিয়ে দিই, আপনি এটা আপনি খেয়াল করেছেন কিনা, যে আপনি যে কথাটা বললেন যে এই ঘটনাটা ঘটানো হয়েছে যে বিএনপিকে একটু বেকায়দায় ফেলানোর উদ্দেশ্যে। এটা আমি কি করে বলি, যে যখন আমি একটা ভিডিও দেখলাম, সেই ভিডিওতে এই হাদিকে গুলি খাওয়ার পর যে রিক্সায় করে নিয়ে যাওয়া হচ্ছিল হাসপাতালের দিকে, তখন কেউ একজন, আমি জানি না কে, একজন এটাকে ভিডিও লাইভ করছিল ফেসবুকে। সেই ফেসবুকে লাইভটা যদি আপনি দেখেন, সে বারবার একটা কথা বলছিল, আমি 4-5 বার শুনলাম তার মুখে একটাই কথা, সে হলো যে হাদি ভাই ঢাকা 8 আসনে নির্বাচনে দাঁড়ানোর কারণে আচ্ছা তার উপরে আক্রমণ চালানো হচ্ছে। আপনি এটা খেয়াল করে যাই কিনা জানি না। তো আপনি একটা কথা ভাবেন তো, আপনার বন্ধু গুলি খেয়েছে, তাকে নিয়ে আপনি হাসপাতালে যাচ্ছেন, তখন কি আপনি এই কাজগুলি করবেন? তখন কি আপনি ভিডিও করবেন এবং সেই ভিডিওতে আপনি এগুলো বলবেন, এই সমস্ত রাজনৈতিক বক্তব্য দেবেন, এবং এমন এমন বক্তব্য দিবেন যে বক্তব্যের মাধ্যমে ইঙ্গিত যাচ্ছে যে এই কাজটা বিএনপি ঘটিয়েছে? এটা কি তার মানে কি যারা করছে তারা খুব সুপরিকল্পিত ভাবে এই কাজগুলি করছে? এই তথ্যটা প্রচার করতে হবে যে বিএনপি এই কাজটা ঘটিয়েছে। তো এটা আপনার কাছে কি, আপনি এটা খেয়াল করেছেন কিনা, কি বলবেন? না, মিলে 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 যাচ্ছে তো যে ইউনূস সরকার ক্ষমতা নেওয়ার পর প্রথম যেটা হয় যে যেহেতু একটা মানে আহ, একটা একটা সরকার পতন ঘটছে, সেই সরকার দেশ থেকে পালায় গেছে, একটা ধ্বংসস্তূপ, মোট কথা একটা রাজনৈতিক বিপর্যয় ঘটছে। সে বিপর্যয়ের পর প্রথম যারা দায়িত্বটা নেয় মানে সাময়িক কালের জন্য, তারা প্রথমেই দেখেন একটা সামরিক মানে যদি জেনারেল ক্ষমতা দখল করে, ক্ষমতা দখল করেই কিন্তু সে প্রথম যে ভাষণটা দেয়, ভাষণে থাকে যে আমি 6 মাসের মধ্যে নির্বাচনটা দেব। তার মানে আপনি একটা একটা ডেডলাইন থাকে যে 6 মাসের মধ্যে নির্বাচন দেব। তো আমরা একটা পট পরিবর্তনের পর আমরা সেই ডেডলাইনটা পাইলাম না। বলা হচ্ছে যে সংস্কার বিচার পর তারপরে ওই কম সংস্কার চাইলে, এটা অবশ্য অনেক পরে বলা হলো, কম সংস্কার চাইলে ডিসেম্বর, বেশি সংস্কার চাইলে জুন। মানে নির্বাচনটা খুব গুরুত্বপূর্ণ না, অথচ দেশটা কিভাবে চলবে, কেমনে চলবে, বিদেশিরা কার সাথে কন্ট্যাক্ট করবে, কার সাথে চুক্তি করবে, কারণ এটা তো আপনার ধরেন একটা কি বলবো, এটা তো একটা একটা বাণিজ্যিক বিষয় যে আপনি অন্য কূটনীতি, বাণিজ্য, আন্তর্জাতিক সম্পর্ক কে কার সাথে মেনটেন করবে। আচ্ছা, আপনি কি কোনো ওই ধরেন সুদানের এখন যে আধা সামরিক বাহিনী ক্ষমতা দখল করে বসে আছে, ওই সরকারের সাথে আপনি কি চুক্তি করবেন? নাকি আপনি অপেক্ষায় থাকবেন যে সুদানে একটা নির্বাচন হোক, নির্বাচিত সরকার আসুক, তখন তার সাথে আপনি যাবেন? আপনি তো ওইটার জন্যই অপেক্ষা করবেন। তো এইটা গতকাল এমন একটা সময়ে আমাদের বুদ্ধিজীবী দিবস গেল, যে সময়টিতে বাংলাদেশ আসলে স্বাধীনতা বিরোধী শক্তির দ্বারা দখলকৃত, যার দরুন গতকাল শহীদ বুদ্ধিজীবী দিবসে আমাদের এমন বক্তব্য শুনতে হলো যে ভারত আমাদের মহান মুক্তিযুদ্ধে সরাসরি সহযোগিতা করেছে, সহযোগিতা করে আজকে আমাদের স্বাধীনতা এনে দিয়েছে। আমরা বলতে পারছি আজকে এই বাংলাদেশে বসে যে আমরা স্বাধীন। পাকিস্তানের এই অন্যান্য অংশ তো বলতে পারে না, বালুচরা তো বলতে পারে না, সিন্ধরা তো বলতে পারে না, খাইবার পাখতুনখোয়া তারা তো বলতে পারে না, কিন্তু আমরা সেই সময়ের পূর্ব পাকিস্তান, বাংলাদেশ আজকে বলতে পারি যে আমরা 55 বছর আগে স্বাধীন হয়েছি। এই স্বাধীনতার পেছনে প্রধান অবদান ভারত। ভারত যদি সেই সময় আমাদের পাশে না দাঁড়াতো, আমরা আজকেও পূর্ব পাকিস্তান থাকতাম, পাকিস্তানের একটা প্রদেশ হিসেবে থাকতাম। কিন্তু বলছি থাকতাম, 55 বছর স্বাধীনতা এনজয় করেছি, কিন্তু আজকে 2025-এ এসে দাঁড়িয়ে যদি বলেন এই বাংলাদেশে পূর্ব পাকিস্তানের কালচার চর্চা হচ্ছে, তাহলে ভুল হবে না।
প্রতি পদক্ষেপে বাংলাদেশের মর্যাদা মান ভুলুণ্ঠিত হচ্ছে। এই ভুলুণ্ঠিত হওয়ার অংশ হিসেবে স্বয়ং জামাতের সেক্রেটারি জেনারেল গতকালকে অভিযোগ করেছেন বুদ্ধিজীবী হত্যার পেছনে ভারতের অবদান আছে, ভারতীয় সেনাবাহিনী এই কাজটি করেছে। কত বড় মিথ্যাচার! আমরা ইতিহাসের উল্টো পথে হাঁটতে শুরু করেছি আসলে। এবং বিজয়ের প্রাক্কালে ৭১-এর 14 ডিসেম্বর বুদ্ধিজীবী হত্যার রহস্য উদ্ঘাটনে স্বাধীন তদন্ত কমিশন গঠনেরও প্রস্তাব করেছেন জামাতের ইসলামী সেক্রেটারি জেনারেল মিয়া মোহাম্মদ গোলাম পারওয়ার। শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে রোববার রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউটে ঢাকা মহানগর উত্তর জামাতের আলোচনা সভা থেকে তিনি এ প্রস্তাব করেছেন। গোলাম পারওয়ার দাবি করেন, দিল্লির পরিকল্পিত ষড়যন্ত্রে ভারতীয়রা বাংলাদেশের শ্রেষ্ঠ সন্তানদের হত্যা করেছিল জাতিকে মেধাশূন্য করতে। তিনি বলেন, স্বাধীনতার ৫৪ বছর পরও বুদ্ধিজীবী হত্যার রহস্যাবৃতই রয়ে গেছে। স্বাধীনতার পর কোনো সরকারই এই হত্যাকাণ্ডের বিচার কার্যকরে কোনো পদক্ষেপ নেয়নি, বরং রাজনৈতিক প্রতিপক্ষকে ঘায়েল করার জন্য সব দোষ জামাতের ঘাড়ে চাপিয়েছে। এই নির্মম হত্যাকাণ্ডে ভারত এবং তাদের দেশীয় এজেন্ট জড়িত ছিল। যাদেরকে হত্যা করা হয়েছিল তারা স্বাধীনতার সপক্ষে হলেও ভারত বিরোধী ছিল। এসব বক্তব্য শুনে আমরা মনে হচ্ছে যে আমরা ইতিহাসের উল্টো দিকে হাঁটা শুরু করেছি। একটু বক্তব্যগুলো একটু শুনি। গোলাম পারওয়ারের বক্তব্য শুনবো, তারপরে গতকালকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের একজন উপাচার্য, জামাতি, নিশ্চয়ই তিনিও জামাতি, তিনিও বলেছেন যে পাকিস্তানি বাহিনী বিদায়ের আগ মুহূর্তে বুদ্ধিজীবীদের হত্যা করতে পারেন না। আমরা সেগুলো একটু ছোট্ট ছোট্ট ক্লিপ দেখে বুদ্ধিজীবীদের কারা হত্যা করলো? এই হত্যাকাণ্ড ছিল ভারতীয় সেনাবাহিনীর, ভারতীয় গোয়েন্দাদের একটি সুপরিকল্পিত ষড়যন্ত্রের অংশ। আমার কাছে বিশাল কোশ্চেন যে সময় আমি দেশ থেকে পালানোর জন্য চেষ্টা করতেছি, আমি জীবিত থাকবো কিনা মৃত থাকবো কিনা সেই বিষয়ে কোনো ফয়সালা হয় নাই। সেই সময় সেই পাকিস্তানি যোদ্ধারা বাংলাদেশের বুদ্ধিজীবীদের হত্যা করবে, এটি আমি মনে করি যে রীতিমতো একটা অবান্তর। দেখলেন দর্শক যে জামাত কিভাবে ইতিহাসকে উল্টো পথে নিয়ে যেতে চাইছে। আমি আসলে মাঝে মাঝে মনে করি এই যে তফসিল ঘোষিত হয়েছে, নির্বাচনের তফসিল, আমার কাছে মাঝে মাঝে মনে হয় যে জামাত তো আসলে অত্যন্ত সংগঠিত, প্রতারণার দিক দিয়ে সংগঠিত। সারা জীবন আমাদের সঙ্গে প্রতারণা করে এসছে এবং তাদের ঐক্য কিন্তু অত্যন্ত দৃঢ়। এই ঐক্যের কাছে আমাদের যে প্রচলিত রাজনৈতিক দলগুলো আছে, আওয়ামী লীগ, বিএনপি, তাদের নিজেদের মধ্যে নিজেদের দলীয় কর্মীর সাথে, দলীয় নেতাকর্মীর সাথে যে বন্ডিং, সেই বন্ডিংটা তাদের মধ্যে যেটি আছে আমাদের এই প্রচলিত দলগুলোতে কিন্তু নেই। সেই বিচারে আমার কখনো কখনো মনে হয় যে তফসিল ঘোষণা হয়েছে, জামাত কি আসলে ক্ষমতায় চলেই যাচ্ছে? নির্বাচনটা কি করেই ফেলছে তারা? কারণ এইটা মনে করবার বহুমুখী কারণ আছে। এই যে দেখুন, ইউনূস সরকার বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে দুর্বল একটি সরকার, অথচ এই দুর্বল সরকারটি গত ১.৫ বছরে সফল সরকার বলতে পারেন। ইউনূস সরকারের পক্ষ থেকে বলা হয় যে অসংখ্য আন্দোলন হয়েছে, শত শত হাজার হাজার এই ১.৫ বছরে আন্দোলন হয়েছে, সব দমন করেছে ইউনূস সরকার। প্রথমত ইউনূস এবং এদেশীয় বিদেশি ষড়যন্ত্রকারীরা আওয়ামী লীগ সরকারের পতন ঘটিয়েছিল, একটা নির্বাচিত সরকারকে ফেলে দিয়েছিল। ফেলে দেবার পরে এই ১.৫ বছরে দেশকে পুরোপুরি ব্যর্থ করে দিতে সফল হয়েছে। এই ১.৫ বছরে বিগত আওয়ামী লীগ সরকারে যারা ছিলেন তাদের, আওয়ামী লীগ প্রধান শেখ হাসিনা সহ সবাইকে বিচার করতেও সমর্থ হয়েছে, বিচারের ইতিমধ্যে রায় দিয়েছে। আমাদের বন্দরগুলোর অনেকগুলো টার্মিনাল বিদেশের হাতে লিজ দিয়েছে। সফল হতে কোনো জায়গায় বাকি আছে? সফল তো হচ্ছে, একের পর এক সফল হয়েছে। এত বিতর্ক, এত আলোচনা, কিন্তু এই যে এত দুর্বল একটি সরকার এবং দেশ বিরোধী কর্মকাণ্ডকে যে রুখে দেবার মতো বর্তমানে বাংলাদেশে কোনো রাজনৈতিক দল নেই। বিএনপি একটা দায়িত্বশীল ভূমিকা পালন করতে পারত, বিএনপি সেই দায়িত্বশীল ভূমিকা পালন করেনি। আওয়ামী লীগ করবে? আওয়ামী লীগের তো অস্তিত্বই নেই। বডি ল্যাঙ্গুয়েজ তো বলে না যে আওয়ামী লীগ সহসা দল, আওয়ামী লীগ সাংগঠনিকভাবে কিছু করতে পারবে না। সেই জায়গা থেকে আমি যদি মনে করি যে জামাত নির্বাচন করে ক্ষমতায় যাবে,
এই মনে করাটাকে ভাই পাপ হবে বলুন? আপনি যারা আওয়ামী লীগ করেন তারাও বলুন যে আওয়ামী লীগের কি কোনো প্রতিরোধের চেহারা দেখছেন? আওয়ামী লীগ যদি প্রতিরোধ না করে ইউনূস সরকারকে কিংবা জামাতকে নির্বাচন থেকে বিরত করবে কে? সেই জায়গায় নির্বাচনটা তো হয়ে যেতে পারে, কিন্তু হয়ে যাবার পর কি হবে? এই যে জামাত যে কথায় কথায়, আমি আজকে দিনের আরেক ভাগের ভিডিওতেও বলেছি যে ভারত এবং বাংলাদেশের মতো ব্যতিক্রম রাষ্ট্র পৃথিবীতে আর একটিও নেই, যে এরকম চারিদিক দিয়ে 94% বর্ডার একটি দেশ দিয়ে ঘেরা। ভারত আমাদের 94%, 94% বর্ডার হচ্ছে ভারত সীমান্ত, আর 6% মিয়ানমার সীমান্ত। সেই 94% ভারতকে এড়িয়ে জামাত ক্ষমতায় চলে গিয়ে ভারত বিরোধিতা করে ভারতকে কথায় কথায় কাঠগড়ায় দাঁড় করিয়ে দেশ শাসন করবে, দেশ চালাবে। এটি অসম্ভব একটা ব্যাপার। নির্বাচন হবে কিনা এখনো বলার সময় আসেনি, কারণ কোন দিক থেকে কোন টর্নেডো, কোন ঝড় এসে এই নির্বাচনটাকে ভণ্ডুল করে দেয়। কারণ সব দলের অংশগ্রহণে নির্বাচনের আওয়াজটা খুব জোরালো হচ্ছে দিনকে দিন। আবার এই যে বিএনপি প্রধান জনাব তারেক রহমানও দেশে ফিরে আসছেন 25 তারিখ, অফিসিয়ালি যেহেতু ডিক্লেয়ার করা হয়েছে সংবাদ সম্মেলন করে, আমরা সেটি ধরে নিচ্ছি যে 25 তারিখ তিনি দেশে আসছেন, দেশে ফিরতে পারছেন। ফেরবার সিগন্যাল পেয়েছেন বলেই বিএনপি অফিসিয়ালি সেটি ঘোষণা করেছে। এখন তিনি এসে কি করেন, আবার বিশ্ব কি করে? বিতর্ক। সরকারের পক্ষ থেকে প্রায়শই দাবি করা হয় যে তিনি তার বাংলাদেশি পাসপোর্ট লন্ডনের হাইকমিশনে জমা দিয়ে বাংলাদেশের নাগরিকত্ব ত্যাগ করেছেন। যদিও এ বিষয়ে বিএনপির পক্ষ থেকে ভিন্ন মত রয়েছে এবং পাসপোর্ট সমর্পণ মানেই যে নাগরিকত্ব বাতিল নয়, এমন ব্যাখ্যাও পাসপোর্ট অধিদপ্তর থেকে দেয়া হয়েছিল। এই নাগরিকত্বের প্রশ্নটি তারেক রহমানের সরাসরি নির্বাচনে অংশগ্রহণের ক্ষেত্রে বাধা সৃষ্টি করতে পারে। যদিও তার বিরুদ্ধে আর কোনো আইনি দণ্ড নেই, তবুও নাগরিকত্ব জটিলতার কারণে যদি তিনি দেশে ফিরতে বা নির্বাচনে অংশ নিতে ব্যর্থ হন, তবে জিয়া পরিবারের রক্তের সম্পর্কের উপরে ভরসা রেখে দাগমুক্ত জাইমাকেই সামনে আনতে বাধ্য হচ্ছে দল। তবে সম্প্রতি খবর উঠেছে তারেক রহমান এই মাসের 25 তারিখে দেশে ফিরছেন, যা দেশের রাজনৈতিক সমীকরণকে রাতারাতি পাল্টে দিতে পারে। যদি তিনি দেশে ফেরেনও নাগরিকত্বের বিষয়টি নিষ্পত্তি না হওয়া পর্যন্ত জাইমার বিকল্প ভাবনার গুরুত্ব থেকেই যাচ্ছে। দলের বর্তমান কমান্ড জাইমাকে মেনে নেবে কিনা এই প্রশ্নটি একসময় প্রাসঙ্গিক হলেও সাম্প্রতিক ঘটনাবলী ভিন্ন ইঙ্গিত দিচ্ছে। উপমহাদেশে রাজনীতিতে পরিবারতন্ত্রের প্রভাব বরাবরই শক্তিশালী। জিয়াউর রহমান এবং বেগম খালেদা জিয়ার রাজনৈতিক উত্তরাধিকারের সূত্র ধরে জাইমা রহমান এমনিতেই দলের অগণিত নেতাকর্মীর কাছে দারুণ গ্রহণযোগ্যতা পান। তার সাম্প্রতিক রাজনৈতিক কর্মসূচিতে দলের জ্যেষ্ঠ নেতারা উপস্থিত থাকছেন এবং তাকে উৎসাহ দিচ্ছেন। গত নভেম্বর মাসের শেষের দিকে তিনি প্রথমবার দলের ইউরোপীয় প্রতিনিধি দলের সঙ্গে প্রবাসী ভোটারদের নিয়ে একটি ভার্চুয়াল সভায় যুক্ত হয়ে বক্তব্য দেন। সেখানে সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী সহ দলের শীর্ষ নেতারা তাকে সাধুবাদ জানান এবং তার উপস্থিতি দলের ভবিষ্যৎ রাজনীতিতে নতুন মাত্রা যোগ করেছে বলে মন্তব্য করেন। দলের দীর্ঘদিনের পরীক্ষিত নেতারা জানেন যে বিএনপির সাংগঠনিক শক্তি মূলত জিয়া পরিবারের ঐক্যবদ্ধ নেতৃত্বের উপর নির্ভরশীল। বেগম খালেদা জিয়ার অনুপস্থিতিতে তারেক রহমান সেই নেতৃত্ব দিচ্ছেন এবং তার অনুপস্থিতিতে জাইমা রহমানের নেতৃত্ব মেনে নিতে দলীয় কমান্ডের কোনো অসুবিধা হবে না বলেই বিশ্লেষকদের ধারণা। বরং তাকে সামনে আনলে দলীয় বিভেদ কমে আসবে এবং তারুণ্যের উদ্দীপনা সৃষ্টি হবে। জাইমা রহমানের অন্যতম বড় শক্তি হল তার শিক্ষা এবং আন্তর্জাতিক পরিচিতি। তিনি লন্ডনের ঐতিহ্যবাহী লিঙ্কনস ইন থেকে বার অ্যাট ল সম্পন্ন করেছেন। বিদেশে পড়াশোনা করা এই জাইমা রহমানকেই বিএনপি ব্যবহার করতে পারে দলের দীর্ঘদিনের বদনাম ঘোচাতে। খালেদা জিয়াকে উদ্দেশ্য করে 8 পাস বচনে বিএনপি নেতাকর্মীরা এক প্রকার তিক্ত বিরক্ত। তাছাড়া তারেক রহমানের পড়াশোনা নিয়েও কম আলোচনা হয়নি। এক্ষেত্রে পশ্চিমা বিদ্যা আয়ত্ত করা উচ্চশিক্ষিত জাইমা রহমান সহজেই এন্ট্রি পাবেন দলে ও শিক্ষিত ভোটারদের মনে। শিক্ষিত হবার এই বিষয়টি তাকে প্রথাগত রাজনৈতিকদের চেয়ে এক ধাপ এগিয়ে রেখেছে।
পুরো এই ডিসেম্বর মাসটি আমাদের জন্য কখনো কখনো বিজয়ের মাস, আর কখনো কখনো পরাজয়ের মাস। তো সেই দিক থেকে এবছর বিজয়ের মাসটি আমাদের জন্য কতটা বিজয় বয়ে নিয়ে আসবে, নাকি অতীতে বারবার আমাদের যে সকল বিপর্যয় এই বিজয়ের মাসে হয়েছে, এরকম কোনো বিপর্যয় অপেক্ষা করছি কিনা। আমি নিয়তিতে বিশ্বাস করা একজন মানুষ। আমি মনে করি মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদের ভাগ্য নিয়ন্ত্রণ করেন। নিয়তি যখন আপনাকে টান দেয়, বা আপনাকে নিয়তি যখন কোনো কিছু করতে বলে, বা আপনার জন্য অনিবার্য হোক কোনো বিষয় অপেক্ষা করে, আপনি শত চেষ্টা করলেও সেই বিষয়সমূহ থেকে নিজেকে বাঁচাতে পারবেন না। আবার নিয়তি যদি আপনাকে কোনো কিছু উপহার দিতে চায়, আপনি শত চেষ্টা করেও সেই উপহার থেকে নিজেকে নিবৃত্ত রাখতে পারবেন না। আমি আমার নিজের জীবনের 2-3টি ঘটনা বলবো। তার আগে আজকের যে শিরোনাম, যে বিষয়গুলো নিয়ে আলোচনা করবো, সেই শিরোনাম নিয়ে খুব সংক্ষেপে বলে নেই। যদি ধরুন যে শুক্রবার দিনের ঘটনা, 12 তারিখ, সেদিন তরুণ প্রজন্মের একজন বিপ্লবী, রাজনীতিবিদ এবং যথেষ্ট আলোচিত সমালোচিত জনাব হাদি, তিনি মারাত্মকভাবে গুলিবিদ্ধ হলেন। একই দিন বিএনপির পক্ষ থেকে ঘোষণা এলো যে জনাব তারেক রহমান ডিসেম্বর মাসের 25 তারিখে বাংলাদেশে প্রত্যাবর্তন করবেন। ভালো কথা। এরপরে সেই সারা বাংলাদেশ যখন এই দুটো ঘটনা নিয়ে দ্বিধা বিভক্ত, তখন আরেকটি দুঃসংবাদ এলো। সেটি হলো সুদানে আমাদের যে শান্তিরক্ষী বাহিনী রয়েছে, বাংলাদেশের সেনাবাহিনী শান্তিরক্ষী বাহিনী, তো এরকম একটি শান্তিরক্ষী বাহিনীর যে সেনা চৌকি, সেখানে সন্ত্রাসীরা ড্রোন হামলা চালিয়েছে। সুদানের যে এই মুহূর্তে গৃহযুদ্ধ চলছে, সেই গৃহযুদ্ধের একটি পক্ষ সেখানে ড্রোন হামলা চালিয়েছে, এবং সেই ড্রোন হামলায় সঙ্গে সঙ্গে বাংলাদেশের 6 জন সৈনিক কর্মকর্তা সেখানে নিহত হন, আর 8 জন আহত হন। মোট 14 জন সেখানে হতাহতের ঘটনা ঘটে। তো শান্তিরক্ষী মিশনে গিয়ে আমাদের জওয়ানেরা, আমাদের পুলিশ ভাইয়েরা, আমাদের বিভিন্ন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা, তারা মানে বহু সংখ্যক আহত হয়েছেন, বহু সংখ্যক নিহত হয়েছেন। এটা আমার কাছে আসলে খুব মর্মান্তিক মনে হয়। কারণ হলো বাংলাদেশে তারা যে বেতন ভাতা পান, আমি মনে করি এটা যথেষ্ট, একজন মানুষ সুন্দরভাবে সুস্থভাবে চলার জন্য যথেষ্ট। কিন্তু সামান্য কটি টাকার জন্য তারা যেভাবে বিদেশে গিয়ে কষ্ট করেন, হয়তো কেউ 20 লাখ টাকা, কেউ 50 লাখ টাকা তারা 3-4 বছর ভাড়া খেটে উপার্জন করে নিয়ে আসেন। এই কর্মকাণ্ড করতে গিয়ে এ যাবৎকালে আমরা যে মানে সৈন্যদেরকে হারিয়েছি, এক একজন কমিশন প্রাপ্ত অফিসার বা একজন সিপাহী, তাদেরকে ট্রেনিং করতে বাংলাদেশ সরকারের যে টাকা খরচ যায়, তাদের সেবা থেকে বঞ্চিত হয়ে আমরা যদি তাদেরকে হারিয়ে ফেলি, সেক্ষেত্রে সময় এবং অর্থ দুটোই আমাদের জন্য খুবই ক্ষতিকর। দ্বিতীয়ত হলো যে আমি একটা জিনিস দেখলাম যে যে সকল কর্মকর্তা মিশনে যান, তাদের একটা বিরাট অংশ এসেই অর্থনৈতিক তাদের সচ্ছলতা আসার সঙ্গে সঙ্গে তারা অনেকে চাকরি ছেড়ে দেন, এবং অনেক কর্নেল রয়েছেন, লেফটেন্যান্ট কর্নেল রয়েছেন, এমনকি ব্রিগেডিয়ার রয়েছেন, যাদের চাকরির সময় থাকা সত্ত্বেও তারা অবসর নিয়ে নেন। এর কারণ হলো তাদের সেই অর্থনৈতিক একটা সচ্ছলতা আসার কারণে। অনেকে বিদেশে থেকে যান, আরও অনেক কিছু এখানে হচ্ছে এই বিদেশে ভাড়া খাটাকে কেন্দ্র করে। ফলে একজন নাগরিক হিসেবে আমি মনে করি যে আমরা এখনও আমাদের সেনাবাহিনীকে যে সুযোগ সুবিধা দিচ্ছি জনগণের পক্ষ থেকে, সেখানে আমাদের এই সৈন্যবাহিনীর সদস্যরা সেখানে গিয়ে ভাড়া খাটবে, তাঁবুর মধ্যে দিনের পর দিন স্ত্রী পুত্র সন্তান রেখে, বাংলাদেশের প্রকৃতি পরিবেশ রেখে, বাংলাদেশের সীমান্ত রেখে তারা সেখানে যুদ্ধ করবে, মধ্যস্থতা করবে, শান্তি রক্ষা করবে কেবলই মাত্র টাকার জন্য। এখানে কোনো আদর্শ নেই, কোনো আইডিওলজি নেই, টু আর্ন সাম মানি। তারা ভাড়া খাটছে, ভাড়াটিয়া শূন্য, ভাগনার বাহিনী। এটা আমার কাছে আসলে ভালো লাগে না।
আমি সবসময় এটার বিরোধিতা করেছি। এই জিনিসটা শুরু হয়েছিল এরশাদ জামানাতে। তো এর ফলে কি হলো, এই সৈন্যদের মধ্যে যে অবস্থা ঘটছে তার বাইরে গিয়ে আবার আমাদের মধ্যে একটা দাসত্ব মনোভাব চলে এসছে। এই শান্তিরক্ষী বাহিনীতে আমাদের লোকজন নেওয়া হবে কি হবে না, এটাকে অস্ত্র হিসেবে ব্যবহার করে পশ্চিমা শক্তি এই দেশকে নানাভাবে স্কুইজ করেছে বিভিন্ন সময়। শাসকদের কাছ থেকে অনেক সুযোগ সুবিধা নিয়েছে এবং আমাদের সৈন্যবাহিনীর পেছনে তারা ভাড়া হিসেবে যত টাকা দিয়েছে তার কয়েকশো গুণ অর্থ এই কেবলমাত্র এই ইনস্ট্রুমেন্টটাকে ব্যবহার করে শান্তিরক্ষা মিশনে বাংলাদেশি সৈন্যদেরকে ভাড়া করা হবে বা হবে না, এই ভয়টা দেখিয়ে বা এই লোভ দেখিয়ে বাংলাদেশের ব্যবসা বাণিজ্য থেকে শুরু করে রাজনীতির বিভিন্ন অনাচার অবিচার পশ্চিমারা যেভাবে আমাদের উপর চাপিয়ে দিয়েছে, যার আর্থিক মূল্য আপনি গুণে শেষ করতে পারবেন না। তো সবসময়ই এরকম ঘটনা ঘটে আসছে যাওয়ার পর থেকে, কিন্তু এই সময়টিতে দেশের যখন সবার একটা মোরাল যে ক্যারেজ, যে সাহস, এই সাহসটি নষ্ট হয়ে গেছে, ঠিক সেই সময়টাতে একমাত্র সেনাবাহিনী তুলনামূলকভাবে অন্য যে কোনো বাহিনী বা রাষ্ট্রশক্তির তুলনায় একটু ভালো অবস্থানে আছে। তো সেই বাহিনীর 6 জন সদস্য নিহত হলেন আর 8 জন আহত হলেন। এটা এই মুহূর্তে আমাদের নির্বাচন, রাজনীতি এবং আমাদের যে বিষণ্ণতা, সেই বিষণ্ণতার উপরে একটা নতুন বোঝা হিসেবে দেখা দিল। এরপরে যেটা বললাম যে হাদি নামক একজন রাজনৈতিক নেতা, তিনি মারাত্মকভাবে গুলিবিদ্ধ হলেন এবং সেটাকে কেন্দ্র করে এখন সারা বাংলাদেশ উত্তাল। এর মধ্যে যে ঘটনাগুলো ঘটেছে সেটা হলো ভারত এখানে নানা রকম খেলা খেলছে। তারা শেখ হাসিনা কন্যা বা তনয়া, সাইমাওয়াজের পুতুল, তাকে আবার বিশ্ব স্বাস্থ্য সংস্থাতে ফিরিয়ে এনেছে এবং এটি বর্তমান সরকারের জন্য একটা বিরাট থ্রেট। আবার জনাব তারেক রহমান সাহেবের হঠাৎ করে দেশে আসার পেছনে ভারতের কি গ্রিন সিগন্যাল আছে নাকি রেড সিগন্যাল আছে এটা আমরা বুঝতে পারি না। তবে বিএনপি বিরোধীরা বলার চেষ্টা করছেন যে ভারতের সঙ্গে একটা নেগোসিয়েশন করে আসার চেষ্টা করছেন জনাব তারেক রহমান। তো এই সব মিলিয়ে এবারের যে ডিসেম্বরটা, সেই ডিসেম্বরের গ্রহ নক্ষত্র মনে হচ্ছে আমাদের যে সাধারণ জনগণ, আমজনতা, তাদের বিরুদ্ধে। আমাদের আমল, আমাদের একিন, আমাদের কর্ম, আমাদের চিন্তা চেতনা জানি না আল্লাহ রাব্বুল আলামিন হয়তো পছন্দ করছেন না। আমাদের মন মানসিকতা, আমাদের ইবাদত বন্দেগী এবং আমাদের গোপন কর্ম হয়তো আল্লাহ রাব্বুল আলামিনকে বিরক্ত করছে। নচেত এত বড় একটা বিজয়, মানে শেখ হাসিনার 15 বছরের যে শাসন, সেই শাসনের জন্য আমরা সবাই ব্যথিত ছিলাম। আমরা সবাই প্রার্থনা করেছি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যে এর অবসান হোক। আল্লাহ আমাদের দোয়া হয়তো কবুল করেছেন অথবা আমাদেরকে শিক্ষা দিয়েছেন, দুটোর একটা। শিক্ষা বলতে যে বোঝাচ্ছে যে শেখ হাসিনা হয়তো ভালো ছিলেন, আমরা খারাপ ছিলাম, অথবা শেখ হাসিনা খারাপ ছিলেন, আমরাও খারাপ ছিলাম, কিন্তু আমাদেরকে ভালো হওয়ার জন্য একটা সুযোগ দিলেন। দেওয়ার পরে আমরা যে বনী ইসরায়েলদের মতো মানে খুব অস্থির এবং আমরা যে যাই লঙ্কায় সেই হই রাবণ, যে সুযোগ পাচ্ছি সেই চুরি করছি, যে সুযোগ পাচ্ছি সেই লুটপাট করছি, যে সুযোগ পাচ্ছি সেই মামলা মোকদ্দমা হাস্তা নাস্তা করে তছনছ করছি আগের যারা সরকার ছিল তাদের চেয়ে বেশি করে। এটা মানে আল্লাহ রাব্বুল আলামিনের জন্য সঙ্গতিকারিণী, তার ক্রোধের জন্য একটা উপলক্ষ। আপনি নিজের দিকে চিন্তা করুন যে আপনি একজন মানুষ খুব কান্না করছে আপনার কাছে 2টো টমেটোর জন্য। আপনি তাকে 2টো টমেটো দিলেন, 4-5 বছর ধরে কান্নাকাটি করলেন, জাস্ট একটা টমেটোর উদাহরণ দিলাম। তো সেই টমেটোটা লোকটি পাওয়ার পরে কান্না বন্ধ করে আপনাকে কোনো কৃতজ্ঞতা জানালো না। তারপর সেই টমেটোটার জন্য যে সে যে অপেক্ষা করছিল সেটা না করে আপনার সামনে সেই টমেটোটা মাটিতে রেখে পা দিয়ে সে আচ্ছা মতো টমেটোটা ব্রাস্ট করে ফেললো, একদম মাড়িয়ে সেই মাটির সঙ্গে মিশিয়ে দিল। আপনি তখন কি করবেন বলেন? আপনার তখন এমন মেজাজ গরম হয়ে যাবে, ওই টমেটোটা ওই লোকটা যেভাবে পাড়িয়ে মারলো আপনার তখন ওইভাবে তাকে পাড়িয়ে মারার জন্য মেজাজ গরম হয়ে যাবে। এটাই মানবিক প্রবৃত্তি। তো আমরা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যে জিনিসগুলো চেয়েছিলাম, গণতন্ত্র, স্বাধীনতা, শেখ হাসিনার পতন,
তো আল্লাহ আমাদের সেই দোয়া কবুল করে যখন সুযোগগুলো দিলেন, দেওয়ার পর আমরা গত 14টি মাসে কি করেছি, আল্লাহর দেয়া সে যে নেয়ামত, সে নেয়ামতের কি অসম্মান আমরা করিনি, অমর্যাদা করিনি? ফলে প্রকৃতি আমাদের প্রতি বিরূপ হবে এবং আমাদের নিয়ামত উঠিয়ে নেবে। অতীতের যে কোনো সময়ের চাইতে আল্লাহর ক্রোধ আমাদের উপর বেশি হবে, এটাই স্বাভাবিক। আর এর থেকে বাঁচার জন্য যা যা দরকার সেটা আমাদের জ্ঞানী গুণীরা করবেন, কি করবেন না করবেন সেটা তাদের ব্যাপার। আমার কাছে এই যে প্রকৃতির যে লীলা খেলা, আকাশের যে সিদ্ধান্ত, মহান আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দাদের যে সকল কর্মে নিয়ামত বাড়িয়ে দেন, যে সকল কর্মে নিয়ামত উঠিয়ে নেন, সেই বিষয়গুলো আমার যতটা জানা আছে তার প্রেক্ষিতে আমার কাছে মনে হচ্ছে বর্তমান প্রকৃতি এবং আবহাওয়াটা আসলে অনুকূল নয়। আলোচনার শুরুতে যেটা বলেছিলাম যে আমার নিজের জীবনের কতগুলো ঘটনা বলি। আমি জীবনে অনেক কিছু হতে চাইনি, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আমাকে সেই জিনিসগুলো দিয়েছেন। আবার অনেক জিনিসগুলো খুব চেয়েছি, মানে প্রচণ্ড আগ্রহ সহকারে চেয়েছি, কিন্তু সেগুলো হয়নি। আমার খুব ছোটোকালে হতে ইচ্ছে করতো একটা ছোট মুদির দোকানদারের মানে মানে দেখে, মানে আমি যে গ্রামে বসবাস করতাম সেই গ্রামের স্বাধীনতার একদম পরপর জঙ্গলের মধ্যে, একেবারে জঙ্গলের মধ্যে, পথের পাঁচালীর উপন্যাসের মতো একটা জঙ্গলের মধ্যে একটা বটগাছ ছিল। সেই বটগাছের নিচ দিয়ে একটা রাস্তা, মাটির রাস্তা, নির্জন। সেখানে একটা ছোট দোকান ছিল। সেই দোকানে একজন হিন্দু ভদ্রলোক, স্ত্রী পুত্র কিচ্ছু ছিল না, তখন তার বয়স হয়তো 60 বা 70 বছর, নাম ছিল গদাশা। তিনি সেই ছোট্ট টিনের চালার একটি দোকানে সারাদিন একা একা বসে থাকতেন। এরকম 2-3 লিটার কেরোসিন তেল, 1 লিটার সরিষার তেল, সামান্য একটু নারকেল তেল, হয়তো 250 মিলিলিটার নারকেল তেল, ওই সময়টা তো ছোট বোতল মানুষ কিনতো 8 আনা 10 পয়সা এরকম দিয়ে, 4-5 প্যাকেট বিড়ি, শালপাতার বিড়ি, সিগারেট টিগারেটের দোকান ছিল না, মানে 1 বয়ম টোস্ট, 1 বয়ম নিমকি, সামান্য কিছু চানাচুর আর কিছু চিড়া, কিছু মুড়ি, এই ছিল তার দোকানের সম্বল। একবারে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত তিনি সেখানে বসে থাকতেন। মাঝে মধ্যে কালে ভদ্রে লোকজন আসতো বিক্রি করতেন, বেশিরভাগ সময় তিনি একা থাকতেন। আমি মাঝে মধ্যে তার সাথে গিয়ে গল্প করতাম। এটা আমার খুব ভালো লাগতো যে আমি তার মতো একজন দোকানদার হব, এই ছিল আমার স্বপ্ন। কিন্তু আল্লাহ আমাকে যেখানে এনেছেন, অর্থনৈতিকের যে জায়গাটি, এটি আমার আসলে কখনো কল্পনার মধ্যে ছিল না। যখন বড় হলাম আমি একটা চাকরি করতে চেয়েছি, একটা ছোটোখাটো চাকরি, খুব বড় চাকরি আমি কখনো চাইনি। কিন্তু একজন সংসদ সদস্য হব এটা আমার কখনো ধারণার মধ্যে ছিল না। বা আমি এখন যে কাজগুলো করছি এটাও আমার ধারণার মধ্যে ছিল না, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আমাকে দিয়েছেন আমার চিন্তার বাইরে। তো আবার জীবনের যে সকল দুর্ঘটনা, যে দুর্ঘটনাগুলো আমার জন্য অনিবার্য হয়ে পড়েছিল অতীতে, আমি অনেকগুলো দুর্ঘটনা বুঝতে পেরেছিলাম এবং সেগুলো অ্যাভয়েড করার জন্য কখনো 10 বছর, কখনো 15 বছর কন্টিনিউয়াসলি আমি নিজের সাথে জিদ করেছি যে এই কাজটির থেকে আমি 100টি দূরে থাকব। কিন্তু আফটার 10 ইয়ার্স, ইভেন আফটার 20 ইয়ার্স, ঠিক সেই বিষয়টি যেটি আমি অ্যাভয়েড করতে চেয়েছি, সেই বিষয়টি আমার সামনে এসে এমনভাবে পড়েছে যে ওই ফাঁদে আমি আটকা পড়ে গেছি। কখনো অর্থদ্বন্দ্ব, কখনো মানসিক অশান্তি, কখনো সামাজিক অশান্তি, কখনো শারীরিক অশান্তি। অথচ এই জিনিসগুলো আমি বুঝতে পেরেছি আমার আই শুড নট ডু ইট, আমার এই জিনিসগুলো করা উচিত নয়। তো এরকম মানে এই স্ফূর্তভাবে যাতে ছাত্র জনতা তার সঙ্গে নেমে আসেন এবং এরপর তারা 2 দফা ব্যারিকেড ভেঙে সচিবালয় অভিমুখে এগিয়ে যান এবং পরে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে স্বরাষ্ট্র উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ এবং বৈঠক শেষে স্বরাষ্ট্র উপদেষ্টাকে পাশে রেখেই 3 দফা দাবির আলটিমেটাম দিয়ে এসেছেন এবং বলেছেন এই দাবিগুলো পূরণ না হলে তারা স্বরাষ্ট্র উপদেষ্টা, পররাষ্ট্র উপদেষ্টা এবং আইন উপদেষ্টার পদত্যাগ দাবি করেন। ডাকসু ভিপি সাদিক কায়েমের রাজপথে নেমে আসাটা নানা কারণেই তাৎপর্যপূর্ণ। ওসমান হাদি গুলিবিদ্ধ হবার পরপরই ডাকসু ভিপি ছাত্র শিবির নেতা সাদিক কায়েম তিনি ফেসবুক পোস্ট দিয়ে বলেছিলেন হাদি গুলিবিদ্ধ হয়েছে,
খুব শিগগিরই তিনি চাঁদাবাজ এবং গ্যাংস্টারদের বিরুদ্ধে ঢাকা সিটিতে নতুন অভ্যুত্থানের ডাক দেবেন এবং ঢাকার নগরবাসী যেন সেজন্য প্রস্তুত থাকেন। এরপর প্রায় দুদিন ধরে বিএনপি জামাতের মধ্যে এক রকমের তর্ক বিতর্ক, অভিযোগ পাল্টা অভিযোগের ঘটনা ঘটেছে। বিএনপির নেতারা, বিশেষ করে মির্জা আব্বাস, ঢাকা মেডিকেল কলেজ গিয়ে হাদির দল ইনকিলাব মঞ্চের নেতা কর্মী সমর্থকদের দ্বারা ভুয়া ভুয়া ডাক এবং অশ্লীল বাক্যবাণে বিদ্ধ হবার পর মির্জা আব্বাসের মতো নেতারা সহ বিএনপি নেতারা বলছিলেন এই যে সাদিক কায়েম চাঁদাবাজদের বিরুদ্ধে অভিযান চালাতে হবে, হাদি গুলি হওয়ার সাথে সাথে কথা বলে ফেললেন। তিনি এর মাধ্যমে এক রকমের বিএনপির দিকে আঙুল নির্দেশ করেছেন এবং তার ফলেই মির্জা আব্বাসের প্রতি ওই প্রতিরোধ ঢাকা মেডিকেলে গড়ে উঠেছিল। এরপর রুহুল কবির রিজভী আহমেদ সাদিক কায়েমের বিরুদ্ধে যে অভিযোগ করেছেন সেই অভিযোগের জন্য শেষ পর্যন্ত সে অভিযোগগুলো ভিত্তিহীন ছিল এমন স্বীকার করে নিয়ে ক্ষমা চেয়েছেন। সাদিক কায়েমও বলেছেন যে তার শব্দ চয়নের ফলে কোনো পক্ষ কষ্ট পেয়ে থাকলে বা ভুল বোঝাবুঝি সৃষ্টি হয়ে থাকলে তিনিও দুঃখিত। তার মানে সাদিক কায়েম প্রকৃত অর্থেই ডাকসুর ভিপি নির্বাচিত হওয়ার মাধ্যমে বাংলাদেশে একজন জাতীয় নেতায় পরিণত হয়েছেন এবং যেই ডাকসু ভিপি যেই ছাত্র শিবির নেতা সেপ্টেম্বর মাসে 2024-এর আগস্টে শেখ হাসিনা সরকারের পতনের পর তার পরিচয় দিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজনীতিতে নিজের আবির্ভূত হয়েছিলেন এবং যখন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সম্মুখ সারির নেতা হিসেবে এই সাদিক কায়েমকে প্রত্যেকেই চিনতেন, কিন্তু একটা বিরাট অংশের ছাত্র ছাত্রীরা তখন চমকে গিয়ে এক রকমের বিব্রত বোধ করছিলেন যে সত্যি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সম্মুখ সারির এই নেতা কিনা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিবির সভাপতি এবং তারা সেটা জানতেন না। সেই সাদিক কায়েম কয়েক মাসের ব্যবধানে যখন ইতিহাসে প্রথমবারের মতো ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ নির্বাচনে প্রায় পূর্ণ প্যানেল বিজয়ী করে ছাত্র শিবিরের এক বিশাল বিজয়ের নেতৃত্ব দিয়েছেন, তারপর থেকে তিনি প্রকৃতার্থেই বাংলাদেশ জামায়াতে ইসলামীর ছাত্র জনতা তরুণদের একটা জাতীয় মুখে পরিণত হয়েছেন এবং সে কারণে তিনি সারা বাংলাদেশ জুড়েই কিন্তু জামায়াতে ইসলামীর জন্য নির্বাচন ও প্রচারণায় সক্রিয় ভূমিকা রাখছেন। ডাকসুর সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক মুসাদ্দিক আলী ইবনে মোহাম্মদ স্বরাষ্ট্র উপদেষ্টার কার্যালয়ে ঘেরাও কর্মসূচির ডাক দিয়ে বলেছিলেন ছাত্র জনতাকে স্বতঃস্ফূর্তভাবে এই কর্মসূচিতে অংশ নেওয়ার জন্য এবং ডাকসুর সামনে থেকে এই যে মিছিলটা শুরু হয় সেখানে ডাকসু ভিপি সাদিক কায়েম ছাড়াও আরেক ছাত্র শিবির নেতা ডাকসুর এজিএস মহিউদ্দিন খান ছিলেন। ডাকসুর সবগুলো হল ইউনিয়নের ছাত্র নেতারাও কিন্তু সেখানে উপস্থিত ছিলেন। তারা দুদফায় ব্যারিকেড ভাঙেন এবং তারপর সাদিক কায়েম কয়েকজন প্রতিনিধিকে নিয়ে সচিবালয়ের ভেতরে ঢুকে যান। সচিবালয়ের ভেতরে কিন্তু ছাত্ররা ঢুকে যায় ব্যারিকেড ভেঙেই এবং তারপর সাদিক কায়েম সেখান থেকে কয়েকজন প্রতিনিধিকে নিয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে ঢুকে স্বরাষ্ট্র উপদেষ্টার সঙ্গে বৈঠক করেন এবং স্বরাষ্ট্র উপদেষ্টা স্বরাষ্ট্র সচিব এদেরকে পাশে নিয়েই তিনি 3 দফা দাবি ঘোষণা করেন, যে 3 দফা দাবি পালিত না হলে তারা বলছেন যে স্বরাষ্ট্র উপদেষ্টা, পররাষ্ট্র উপদেষ্টা এবং আইন উপদেষ্টাকে পদত্যাগ করতে হবে। তার প্রথম দাবি হিসেবে অভিহিত করেছেন যে তাদের ভাই ওসমান হাদির ওপর গুলিবর্ষণের সঙ্গে জড়িত প্রত্যক্ষ হামলাকারী, পরিকল্পনাকারী, সহায়তাকারী সকল সন্ত্রাসীকে গ্রেফতার করতে হবে। গোয়েন্দা সংস্থা সহ রাষ্ট্রের সকল সংশ্লিষ্ট অর্গানকে দ্রুত জবাবদিহির আওতায় আনতে হবে। যাদের গাফিলতি প্রমাণ হবে তাদের বিচারের মুখোমুখি করতে হবে। তবে বিএনপিপন্থী সাংবাদিক আল জাজিরার জুলকারনাইন সায়ের গত 2 দিন ধরেই বলছেন যে গুলি করবার দিনেই, হাদির ওপর হামলার দিনেই সীমান্ত পার হয়ে গেছেন হাদির ওপর হামলাকারী এবং সেই মোটরসাইকেলের চালক এবং এই দুজনই এখন আসামের গুয়াহাটিতে অবস্থান করছেন এবং এখন পর্যন্ত আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সেটা স্বীকার করেনি বটে এবং আজকেও বিজিবির তরফ থেকে বলা হয়েছে যে হাদির ওপর হামলাকারীরা সীমান্ত দিয়ে পালিয়েছে, তা নিশ্চিত নয় বিজিবি। কিন্তু শুক্রবারের ওই ঘটনার পর সোমবার পর্যন্ত, এখন পর্যন্ত হাদির ওপর হামলাকারীদের ধরতে কোনো অগ্রগতি কিন্তু বাংলাদেশের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীগুলো সাধন করতে পারে নাই।
সাদিক কায়েম যে দাবিগুলো তুলে ধরেছেন এবং সাদিক কায়েমরা কিন্তু স্বরাষ্ট্র উপদেষ্টার উদ্দেশ্যে স্লোগান দিচ্ছিলেন রাজপথে যে স্বরাষ্ট্র উপদেষ্টার দুই গালে পেঁয়াজ মারো তালে তালে, স্বরাষ্ট্র উপদেষ্টার দুই গালে আলু মারো তালে তালে, এসবে বোঝা যায় এবং স্বরাষ্ট্র উপদেষ্টাকে পাশে নিয়েই সাদিক কায়েমের দাবিগুলো তুলে ধরায় বোঝা যায় যে সরকারের সঙ্গে একরকম আলোচনার জায়গাটাও তারা খোলা রাখতে চাইছেন এবং সরকারের দিক থেকেও সাদিক কায়েম ছাত্র শিবির নেতা, জামায়াতের প্রভাবশালী নেতৃত্বের পছন্দের তরুণ নেতা এবং জামাত যাকে তাদের নেতা হিসেবে পরিচয় করিয়ে দিতে প্রস্তুত, তাদের আসন দিয়ে সংসদ নির্বাচনে দাঁড় করাতে চায়, সেই নেতাকে সরকারও যথেষ্ট গুরুত্বের সঙ্গে দেখছেন এবং এ কারণেই পুলিশ ব্যারিকেড দিয়েছে বটে কিন্তু বাধা দেয় নাই। স্বরাষ্ট্র উপদেষ্টার নামে বাইরে স্লোগান হয়েছে বটে কিন্তু জুতা মারো তালে তালের বদলে আলু মারো তালে তালে, পেঁয়াজ মারো তালে তালে বলা হয়েছে। আর স্বরাষ্ট্র উপদেষ্টাকে পাশে নিয়েই সাদিক কায়েম দাবিগুলো তুলে ধরতে পেরেছেন। সাদিক কায়েম এছাড়া যে দাবি তুলে ধরেন সেখানে তিনি বলেছেন প্রথম দাবির অংশ হিসেবে যে একই সঙ্গে যারা এই হামলাকে সমর্থন জুগিয়েছে, হাদি ভাই ও জুলাই বিপ্লবীদের হত্যাযোগ্য করে তুলেছে, সেই কালচারাল ফ্যাসিস্টদের সামাজিকভাবে সম্পূর্ণ বয়কট করতে হবে। এই স্লোগানও তারা দিয়েছেন তাদের বিক্ষোভ সমাবেশে যে রিফর্ম লীগের দালালেরা হুঁশিয়ার সাবধান, টকশোর সুশীলেরা হুঁশিয়ার সাবধান এবং তাদের এই যে দাবিটা গত কয়েকদিন হাদি গুলি হওয়ার পর থেকে তার জেরে কিন্তু সাংবাদিক আনিস আলমগীরকে সারা রাত ডিবি হেফাজতে আটকে রেখে এর মধ্যেই সন্ত্রাস বিরোধী আইনি মামলায় গ্রেফতার দেখানো হয়েছে। এরপর দাবি 2 হিসেবে সাদিক কায়েম তুলে ধরে শনিবারেই ঘোষণা দিয়েছেন যে ডেভিল হান্ট ফেজ 2 শুরু করতে যাচ্ছেন তারা এবং এই মানে আওয়ামী লীগ কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ এবং এর অঙ্গ সংগঠনের নেতা কর্মীদের বিরুদ্ধে ব্যাপক অভিযান, চিরুনি অভিযান চলবে। আর সরকারের নির্দেশনা দেওয়াই ছিল জামিন না দিতে, সরকারের নির্দেশনা দেওয়াই ছিল গ্রেফতার বাড়াতে, কাজেই সেটাও কিন্তু জোরদার এরই মধ্যে করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা। কাজেই এই দাবি 2 এক রকমের পালন করার দিকে স্বরাষ্ট্র উপদেষ্টা উদ্যোগ নিয়েই রেখেছেন। তিনি অনেক দিন ধরেই অবৈধ অস্ত্র উদ্ধার বাড়াতে বলছেন আইন শৃঙ্খলা বাহিনীকে, কিন্তু এখানে প্রশ্ন থেকেই যায় যে অবৈধ অস্ত্র কি আওয়ামী লীগ এবং তার কার্যক্রম নিষিদ্ধ সংগঠনগুলোর নেতাকর্মী সমর্থকদের হাতে এই 15 মাস ধরে তাদের বিরুদ্ধে ক্রমাগত সেনা নেতৃত্বে যৌথ অভিযান চলবার পরেও থাকা সম্ভব, নাকি ওই অস্ত্রগুলো উদ্ধারে সরকারের উদ্যোগী হওয়া এখন নির্বাচনের আগে জরুরি? যে অস্ত্রগুলো 2024-এর জুলাই আগস্ট আন্দোলনের সময় কারাগার ভেঙে লুট করা হয়েছে, যে অস্ত্রগুলো সে সময় থানা 450 থানা ভাঙচুরের পর লুট হয়েছে, 150-র বেশি পুলিশ ফাঁড়ি ভাঙচুর লুটপাট হয়েছে, গণভবন থেকে পর্যন্ত অস্ত্র চুরি হয়েছে, কিংবা এই যে বিমানবন্দরে আগুন লাগার পর সাম্প্রতিক সময়ে যে অস্ত্র লুটের ঘটনা ঘটলো, অস্ত্র চুরির ঘটনা ঘটলো, সেই অস্ত্রগুলো কাদের হাতে সেগুলো চিহ্নিত করে অস্ত্র উদ্ধারের উদ্যোগী হওয়া প্রয়োজন কিনা সে প্রশ্নটাও কিন্তু এখন করা জরুরি। আর সাদিক কায়েমরা দাবি 3 হিসেবে তুলে ধরেছে বাংলাদেশের রাজনীতিতে একটা লম্বা সময় থাকতে পারবেন কিনা, মানে এই প্রতিযোগিতায় তিনি একটা শক্ত প্রতিদ্বন্দ্বী হয়ে উঠতে পারবেন কিনা। এই পরীক্ষাগুলো এই সাদিক কায়েমের এই যে রাজপথে নেমে আসা ছাত্র শিবির নেতা হিসেবে, ছাত্র শিবিরের নেতা হিসেবে নির্বাচিত, ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদের ভিপি হিসেবে তিনি করতে পারেন কিনা, রাজপথের এই আন্দোলন সফল করতে পারেন কিনা। সাদিক কায়েম এই সূত্রে বা এই ঘটনার জেরে, ওসমান হাদির ওপর গুলির জেরে এই যে তিনি রাজপথে নেমে এলেন তার নেতাকর্মী সমর্থকদের নিয়ে, সম্ভবত তিনি সেটাও পরখ করে দেখতে চাইবেন। কারণ দেখুন, একদিকে যেমন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর বলেছেন শেখ হাসিনা যখন চাইবেন তখনই তিনি ভারত ছাড়বেন, তার মানে ভারত তাকে ফিরিয়ে দেওয়ার কথা, প্রত্যর্পণের কথা ভাবছে না। ঠিক তেমনি বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা কদিন আগে বলেছেন যে ভারত ফেরত না দিলে বাংলাদেশ বারবার যে সব চাপে যে হাদির কে হামলাকারীরা পালিয়ে গেছে কিনা, ভারতে শেখ হাসিনা
সহ তার নেতারা ওখান থেকে উস্কানি দিচ্ছেন কিনা এসব চাপে পররাষ্ট্র মন্ত্রণালয়ে ভারতের রাষ্ট্রদূতকে তলব করে এনেছিলেন এবং তাদেরকে অনুরোধ করেছিলেন হাদির হামলাকারীরা ভারত পালিয়ে গেলে তাদের যেন গ্রেফতার করে ভারত তার ভূমি কোনোভাবেই বাংলাদেশ বা কোনো প্রতিবেশী রাষ্ট্রের ক্ষতিকর কাজে ব্যবহার করতে দেয় না। কাজেই বাংলাদেশের এই আহ্বান, এই অনুরোধ প্রতিবাদ জানায় তারা। কাজেই এক্ষেত্রে এই যে কূটনৈতিক সম্পর্ক পুনর্বিবেচনা করতে হবে, তার মানে বাংলাদেশ ভারতের কূটনৈতিক সম্পর্ক ছেদের দাবি করছেন সাদিক কায়েম। এত বড় দাবি করে তিনি কি রাজপথ জমিয়ে তুলতে পারবেন? এসব দেখবার জন্য অপেক্ষা করতে হবে। আর এই যে জাতীয় নাগরিক পার্টির নেতৃবৃন্দ নাহিদ ইসলাম, হাসনাত আব্দুল্লাহরা সহ 2024-এর জুলাই আগস্ট